প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, পরিমাণগত রসায়ন প্লেলিস্টের আজকের এই ভিডিও লেকচারটি হবে রাসায়নিক বিক্রিয়ার গণনা নিয়ে। রাসায়নিক বিক্রিয়ার গণনা টপিকটিতে আমরা বেসিক্যালি যেটি পড়ব সেটি চলো এই যে বিক্রিয়াটি দেখতে পাচ্ছ এই বিক্রিয়ার মাধ্যমে একটু এক্সপ্লেইন করি। ধরো তোমাকে বলা আছে যে ক্যালসিয়াম কার্বনেট সে হচ্ছে তাপের উপস্থিতিতে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এখন এখানে দেখতে পাচ্ছ একটি বিক্রিয়ক রয়েছে যেটি হচ্ছে দুটি উৎপাদ তৈরি করছে। এখন যদি তোমাকে বলা হয় র্যান্ডমলি যে ক্যালসিয়াম কার্বনেটের যদি 10 গ্রামকে তুমি বিয়োজন করো তাহলে তুমি কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাবে এবং কত লিটার কার্বন ডাই অক্সাইড পাবে, তাহলে এই ব্যাপারটি তোমরা কিভাবে হ্যান্ডেল করবে? সো আসলে এইখানে কতটুকু বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ পাবে সেই যে হিসাব নিকেশ রয়েছে এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার গণনার আলোচ্য টপিক। তাহলে আজকে আমরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার যে গণনা টপিকটি রয়েছে সেখানে হচ্ছে আমরা শিখব যে কিভাবে কোনো একটি বিক্রিয়ার বিক্রিয়কের যদি পরিমাণ দেয়া থাকে তা থেকে উৎপাদের পরিমাণ কিভাবে বের করতে হয়, অথবা বলতে পারি যে কতটুকু উৎপাদ তৈরি করতে কতটুকু বিক্রিয়ক আমার প্রয়োজন হবে সেগুলো কিভাবে বের করতে হয় তা আজকে আমরা এই ভিডিও লেকচারটিতে এই টপিকটিতে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। রাসায়নিক বিক্রিয়ার যে গণনা রয়েছে ওই গণনাগুলো করার জন্য সবচাইতে ইউজফুল যে একটি সমীকরণ সেটি হচ্ছে স্টয়কিওমেট্রিক সমীকরণ। কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার যদি স্টয়কিওমেট্রিক সমীকরণটি তোমরা লিখে ফেলতে পারো তাহলে সেখান থেকে তার গণনা করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। সো আমাদের এখন প্রথম যে পার্টটুকু এই পার্টটুকুতে আমরা শিখব কিভাবে একটি রাসায়নিক বিক্রিয়ার জন্য স্টয়কিওমেট্রিক সমীকরণ লেখা যায়। তারপর আমরা রাসায়নিক বিক্রিয়ার স্টয়কিওমেট্রিক সমীকরণ ব্যবহার করে অনেকগুলো প্রশ্ন সমাধান করব। সো চলো প্রথমে আমরা শিখি কিভাবে একটি রাসায়নিক বিক্রিয়ার জন্য স্টয়কিওমেট্রিক সমীকরণ লেখা যায়। এখানে দেখতে পাচ্ছ দুটি বিক্রিয়ক রয়েছে, একটি হচ্ছে এ, অন্যটি হচ্ছে বি। তারা বিক্রিয়া করে উৎপাদ সি এবং ডি উৎপন্ন করলো। ধরো এই বিক্রিয়াতে এ ব্যবহৃত হয়েছে 2 মোল, বি ব্যবহৃত হয়েছে 3 মোল, সি ব্যবহৃত হয়েছে 1 মোলই। যেহেতু এখানে কিছু দেয়া নেই তার মানে 1 মোল ব্যবহৃত হয়েছে। যখন কিছু দেয়া থাকবে না, কোনো একটি বিক্রিয়ক বা উৎপাদের আগে কোনো সংখ্যা থাকবে না তার বাপাশে, তখন ধরে নেবে সেটি 1 মোল ব্যবহৃত হয়েছে। কেমন? আর অন্যদিকে ডি উৎপন্ন হয়েছে ধরো 4 মোল। সো এই যে রাসায়নিক বিক্রিয়াটি দেখতে পাচ্ছ এই রাসায়নিক বিক্রিয়াটির জন্য আমি ধরো যে স্টয়কিওমেট্রিক সমীকরণ লিখব। তাহলে এটি আমি কিভাবে করব? স্টয়কিওমেট্রিক সমীকরণ লেখার জন্য প্রথমে যেটি করতে হয় সেটি হচ্ছে প্রতিটি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা ধরে নিতে হয়, ধরে নিয়ে দেন বিক্রিয়াতে উপস্থিত মোল সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। আসলে কি বোঝাতে চাচ্ছি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই। ধরো বিক্রিয়ক এ এর মোল সংখ্যা তুমি এন অফ এ ধরে নিয়েছো, বি এর মোল সংখ্যা এন অফ বি, সি এর মোল সংখ্যা এন অফ সি এবং ডি এর মোল সংখ্যা এন অফ ডি ধরে নিয়েছো। তারপরের স্টেপটি হবে সেটি হচ্ছে এই যে এ এর মোল সংখ্যা এন অফ এ ধরেছো না, তাহলে এন অফ এ কে ভাগ করতে হবে এ এর বিক্রিয়াতে থাকা মোল সংখ্যা দিয়ে। কত রয়েছে এখানে? 2 রয়েছে, তাই 2 দিয়ে ভাগ করেছি। সিমিলারলি বি এর মোল সংখ্যা তুমি ধরে নিয়েছো এন অফ বি, যেহেতু এখানে বি এর পাশে 3 রয়েছে 3 দিয়ে ভাগ করব, এবং সি এর মোল সংখ্যা আমি এন অফ সি ধরে নিয়েছি, যেহেতু এখানে তার পাশে কোনো সংখ্যা নেই তাই আমি তাকে 1 দিয়ে ভাগ করব, কারণ না থাকলে 1 মোল, তাই তো। অন্যদিকে ডি এর মোল সংখ্যাকে আমি এন অফ ডি ধরে নিয়েছি, যেহেতু এখানে 4 রয়েছে ডি এর পাশে তাই আমি 4 দিয়ে ডিভাইড করব, দেন আমি প্রত্যেকটিকে সমান ধরে নিব। সো এখানে যে দেখতে পাচ্ছ এই বিক্রিয়াটি থেকে আমি এই যে সমীকরণটি লিখেছি এই সমীকরণটি হচ্ছে আসলে আমার এই বিক্রিয়ার জন্য স্টয়কিওমেট্রিক সমীকরণ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে কি করেছি? এখানে সিম্পলি যেটি করেছি প্রত্যেকটি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা প্রথমে ধরে নিয়েছি, ধরে নিয়ে দেন তাদের বিক্রিয়াতে থাকা মোল সংখ্যা দিয়ে ভাগ করেছি, দেন ইকুয়াল লিখেছি। এটি হচ্ছে আসলে স্টয়কিওমেট্রিক সমীকরণ। এভাবেই আমরা সবগুলো ম্যাথ করব। এখন দেখো তোমাকে যদি কোনো কারণে এ পদার্থের ভর সংখ্যা দেয়া থাকে বা মোল সংখ্যা দেয়া থাকে, দেন তোমাকে বললো ডি এর মোল সংখ্যা বের করতে, তাহলে একটু খেয়াল করো তুমি কি স্টয়কিওমেট্রিক সমীকরণ তখন পুরোটাই লিখবে? আমার কথা হচ্ছে পুরোটি লিখতে হবে না, কারণ দেখো তোমাকে এ এর সাথে ডি এর মোল সংখ্যার একটা হিসাব নিকাশ করতে বলেছে, তাই না? তাহলে তোমার এখানে বি এবং সি এর তো কোনো প্রয়োজন নেই। তুমি যেটি করতে পারো শুধুমাত্র এন অফ এ ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু এন অফ ডি ডিভাইডেড বাই 4 লিখতে পারো। তাহলে কিন্তু তুমি এ আর ডি এর মাঝখানে সম্পর্ক স্থাপন করতে পারবে, এবং তাতে করে যে সুবিধাটা হচ্ছে ধরো তোমাকে এ এর মোল সংখ্যা দিয়ে দিল,
দেন তোমাকে বললো ডি এর মোল সংখ্যা বের করতে। তাহলে তুমি কি করতে পারবে, যেহেতু তোমাকে এ এর মোল সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, তুমি এখান থেকে খুব ইজিলি ডি এর মোল সংখ্যা বের করে ফেলতে পারবে। বা ধরো তোমাকে এ এর মোল সংখ্যা না দিয়ে তোমাকে হচ্ছে এ এর ভর দেয়া আছে, বা ডাব্লিউ দেয়া আছে, বা অনুসংখ্যা দেয়া আছে, বা আয়তন দেয়া আছে, তখন তুমি কি করতে পারো, তখন তুমি এই যে কর্নারি সূত্রটি দেখতে পাচ্ছ, এই সূত্রটি ইউজ করে এন এর জায়গায় বিভিন্ন মান বসাতে পারো, এই যে সূত্রগুলো ইউজ করতে পারো। সো এভাবে চাইলে স্টয়কিওমেট্রিক সমীকরণ ইউজ করে আমরা অনেকগুলো ম্যাথ আমরা করে ফেলতে পারি। এটি হচ্ছে আসলে স্টয়কিওমেট্রিক সমীকরণের তাৎপর্য। আশা করি এই স্লাইডটি বুঝতে পেরেছো। যদি এখনও কনফিউশন থাকে তাহলে ম্যাথে গেলে তোমাদের এই ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যাবে। সো আপাতত জাস্ট জিনিসগুলো একটু দেখায়, আপাতত শুধুমাত্র জিনিসগুলোকে দেখতে থাকো। তো এখন আসি আসলে একটি রিয়াল এক্সাম্পল নিয়ে, যে একটি আসল বিক্রিয়ার জন্য আমরা কিভাবে স্টয়কিওমেট্রিক সমীকরণ লিখব। সো এখানে দেখো, এই বিক্রিয়ার জন্য স্টয়কিওমেট্রিক সমীকরণটি এরকম দাঁড়াচ্ছে। কেন? কারণ দেখো, আমি ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যাকে এন অফ ক্যালসিয়াম কার্বনেট ধরেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যাকে এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরেছি, ক্যালসিয়াম ক্লোরাইডের মোল সংখ্যাকে এন অফ ক্যালসিয়াম ক্লোরাইড ধরেছি, পানির মোল সংখ্যাকে এন অফ H2O ধরেছি, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যাকে এন অফ কার্বন ডাইঅক্সাইড ধরেছি। দেন কি করেছি, বিক্রিয়াতে থাকা তাদের মোল সংখ্যা দিয়ে ভাগ করে দিয়েছি, দেন সমান লিখেছি, তাই তো? এই যে ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা 1 তাই 1, HCl এর 2 তাই 2, ক্যালসিয়াম ক্লোরাইডের 1 তাই 1, পানির 1 তাই 1, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা 1 তাই 1 বসিয়েছে। সো এভাবে চাইলে স্টয়কিওমেট্রিক সমীকরণগুলো লেখা যায়। তবে একটু খেয়াল করে, এখানে ধরো তোমাকে আবার সিমিলার আগের মতোই এখানে বলেছে HCl এর সাথে তোমাকে পানির হিসাব নিকাশ করতে। ধরো তোমাকে বললো HCl এর এত গ্রাম দেওয়া আছে, তুমি পানির ভর বের করো। তখন তুমি কতটুকু ইউজ করবে? তখন তুমি এই যে এখানে HCl রয়েছে আর এই পাশে পানি রয়েছে, তো তখন তোমার এত বড় স্টয়কিওমেট্রিক সমীকরণ না লিখে শুধুমাত্র এতটুকু লিখলেই কিন্তু তোমার ম্যাথটা হয়ে যাচ্ছে, তাই না? সো এভাবে চাইলে স্টয়কিওমেট্রিক সমীকরণ ব্যবহার করে আমরা ম্যাথগুলো করতে পারি। বাট এই ক্ষেত্রে একটা ব্যাপার তোমাদের একটু মাথায় অবশ্যই রাখতে হবে, সেটি হচ্ছে স্টয়কিওমেট্রিক সমীকরণ যখন তুমি একটি রাসায়নিক বিক্রিয়া দেখে লিখছো, তখন তোমার অবশ্যই মনে রাখতে হবে তুমি যে রাসায়নিক বিক্রিয়াটি থেকে স্টয়কিওমেট্রিক সমীকরণটি লিখছো, সেই রাসায়নিক বিক্রিয়াটি যাতে সমতাকৃত হয়, বা বলা যায় যে তাকে অবশ্যই তুমি ব্যালেন্স করে নেবে। একটি রাসায়নিক বিক্রিয়াকে ব্যালেন্স করে নেওয়ার পর দেন হচ্ছে স্টয়কিওমেট্রিক সমীকরণটি ইউজ করতে হয়। যদি তুমি রাসায়নিক বিক্রিয়াটিকে ব্যালেন্স না করে স্টয়কিওমেট্রিক সমীকরণ ব্যবহার করো, তাহলে তোমার অ্যান্সার ভুল আসবে। সো এই ক্ষেত্রে অবশ্যই একটি রাসায়নিক বিক্রিয়া থেকে স্টয়কিওমেট্রিক সমীকরণ যখন লিখবে, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে স্টয়কিওমেট্রিক সমীকরণ লেখার আগে বিক্রিয়াটিকে ব্যালেন্স যাতে করা হয়। স্টয়কিওমেট্রিক সমীকরণ ব্যবহার করার আগে কিছু জিনিস একটু জেনে নাও। প্রথমত, স্টয়কিওমেট্রিক সমীকরণ আমরা যখন ব্যবহার করব, তখন অবশ্যই আমরা চেষ্টা করব যে কন্ডিশনগুলো যেন প্রমাণ থাকে। প্রমাণ বলতে কি, তাপমাত্রা এবং চাপ যাতে প্রমাণ তাপমাত্রা এবং প্রমাণ চাপ হয়, অর্থাৎ এসটিপিতে থাকে। এসটিপি যেন কি ছিল? এসটিপি ছিল স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ারিক চাপ এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেন এই কন্ডিশনগুলো থাকে, তখনই আমরা হচ্ছে স্টয়কিওমেট্রিক সমীকরণগুলো ইউজ করব। তো আপাতত আমি কি বলছি? আপাতত এতটুকু বলছি যে প্রমাণ তাপমাত্রা এবং চাপে আমরা শুধু স্টয়কিওমেট্রিক সমীকরণ ব্যবহার করব। প্রমাণ তাপমাত্রা এবং চাপ যদি না থাকে, তাহলে আমাকে প্রথমে প্রমাণ তাপমাত্রা এবং চাপে হিসাব নিকেশ করে দেন স্টয়কিওমেট্রিক সমীকরণ ব্যবহার করতে হবে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে আমরা শুধুমাত্র স্টয়কিওমেট্রিক সমীকরণ ইউজ করব। সেকেন্ডলি, যেটি বলেছি প্রিভিয়াস স্লাইডে, যেটি হচ্ছে সেটি স্টয়কিওমেট্রিক সমীকরণ যে বিক্রিয়া থেকে লিখছি, সেই বিক্রিয়াটিকে অবশ্যই ব্যালেন্সড আগে করে নিতে হবে, অর্থাৎ সমতাকরণ করতে হবে, দেন স্টয়কিওমেট্রিক সমীকরণ আমরা ব্যবহার করব। এতক্ষণ আমরা যে র্যান্ডম আলোচনা করলাম, যেগুলোর অনেকগুলো কনসেপ্টই হয়তোবা তোমরা বুঝতে পারোনি, সেই কনসেপ্টগুলো আসলে এখন ম্যাথের মাধ্যমে আমরা একটা একটা করে সলভ করব। এখন আমরা বেসিকলি কনসেপ্ট কম পড়ব। এখন পুরো ক্লাস লেকচারটি আমরা এই ক্লাস লেকচারে শুধুমাত্র ম্যাথই করব। তো চলো ম্যাথ শুরু করা যাক। প্রথমে এখানে একটি রাসায়নিক বিক্রিয়া দেয়া আছে। এই রাসায়নিক বিক্রিয়াটি দেয়া আছে যেটি আমরা আগেই দেখেছি। এখানে প্রশ্নে বলা আছে এ এর 5 মোল থেকে ডি এর কত মোল উৎপন্ন হবে, অর্থাৎ এখানে আমাকে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে এ এবং টি এর মাঝখানে, তাই না? সো এই ম্যাথটি সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব, ডাটাগুলো বসিয়ে নেব যে প্রশ্নে কি দেয়া আছে।
এখানে প্রশ্নে এ এর মোল সংখ্যা কত দেয়া আছে, এই যে 5 মোল দেয়া আছে। সো আমি এ এর মোল সংখ্যাকে n অফ এ ধরে নিলাম, আর যেহেতু 5 মোল দেয়া আছে তাই 5 মোল বসালাম। আমাকে বের করতে বলা হয়েছে ডি এর মোল সংখ্যা কত, তাই আমি n অফ ডি ইকুয়ালস টু কত মোল সেটি বের করব এখন। সো আমাকে যেহেতু এ আর ডি এর মাঝখানে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে বা হিসেব নিকেশ করতে বলা হয়েছে, সো এখন আমি এ আর ডি এর মাঝখানেই শুধুমাত্র স্টয়কিওমেট্রিক সমীকরণটি অ্যাপ্লাই করব। পুরো বিক্রিয়ার জন্য আমার স্টয়কিওমেট্রিক সমীকরণ এখানে লেখার দরকার নেই, কারণ শুধুমাত্র এ আর ডি এর মাঝখানেই সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে। সো এখানে আমরা কি লিখতে পারি, এই যে দেখো এ এর মোল সংখ্যা n অফ এ ধরে নিয়েছি, আর যেহেতু বিক্রিয়াতে 2 ছিল তাই নিচে 2 দিয়ে ভাগ করেছি, সমান চিহ্ন ইউজ করেছি। দেন ডি এর ক্ষেত্রে কি লিখব, ডি এর মোল সংখ্যা n অফ ডি ধরেছি তাই n অফ ডি লিখেছি, এবং বিক্রিয়াতে 4 ছিল তাই 4 দিয়ে ডিভাইড করেছি। তাহলে আমার এই বিক্রিয়ার এই প্রশ্নের জন্য স্টয়কিওমেট্রিক সমীকরণটি লেখা শেষ। তাহলে এখানে আমাকে বের করতে বলা হয়েছে কার মান, এখানে বের করতে বলা হয়েছে এই যে দেখো n অফ ডি এর মান, এই যে n অফ ডি এর মান। তাই আমি n অফ ডিকে এক পাশে রেখে বাকি সবগুলো অন্য পাশে নিয়ে গেলাম। তাহলে আমি কি পাচ্ছি এখানে, তাহলে আমি এখানে পাচ্ছি n অফ এ ইন্টু 4 ডিভাইডেড বাই 2। তাই তো দেখো এখানে n অফ এর মান দেওয়া আছে 5 মোল। এখন যদি এখানে n অফ এর জায়গায় 5 বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা n অফ ডি এর ভ্যালু পেয়ে যাব, যেটি এই প্রশ্নের জন্য এসেছে 10 মোল। অর্থাৎ আমরা বলতে পারি এ এর 5 মোল থেকে ডি এর কত মোল উৎপন্ন হবে, ডি এর 10 মোল উৎপন্ন হবে। সো এভাবে চাইলে কিন্তু খুব ইজিলি স্টয়কিওমেট্রিক সমীকরণ ইউজ করে আমরা এই ম্যাথগুলো করতে পারি। এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমরা হয়তো কোয়েশ্চেন করতে পারো যে এখানে আমাদের এত স্টয়কিওমেট্রিক সমীকরণ ব্যবহার করার কি ছিল, আমরা তো এখানে চাইলে ঐকিক নিয়মে করতে পারতাম। হ্যাঁ, এটা ট্রু, এই ম্যাথটির জন্য আমরা চাইলে খুব ইজিলি ঐকিক নিয়মে ম্যাথটি করতে পারতাম, অ্যান্সার একই আসতো। কিন্তু কথাটি হচ্ছে ম্যাথ যখন অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তখন দেখা যাবে ঐকিক নিয়ম করতে গেলে আমাদের অনেক টিডিয়াস অ্যাপ্রোচ এবং অনেক বেশি কমপ্লিকেটেড অ্যাপ্রোচে আগাতে হয়, যেটি স্টয়কিওমেট্রিক সমীকরণ ইউজ করে আমরা খুব ইজিলি সলভ করতে পারি। এগুলো তোমরা যখন পরবর্তীতে ম্যাথ করাবো তখনই বুঝতে পারবে। এখানের ম্যাথটিতে দেখো ঠিক আগের রাসায়নিক বিক্রিয়াটি দেয়া রয়েছে এবং এখানে জানতে চাওয়া হয়েছে এ এর 5 গ্রাম থেকে ডি এর কত গ্রাম উৎপন্ন হবে, এবং বলা আছে এ এবং ডি এর আণবিক ভর হচ্ছে যথাক্রমে 10 এবং 20। সো একটু লক্ষ্য করো এখানে কাদের মাঝখানে সম্পর্ক স্থাপন করতে বলেছে, এ এবং ডি এর মাঝখানে, রাইট? তাই আমি আবার সিমিলার আগের মতোই স্টয়কিওমেট্রিক সমীকরণ শুধুমাত্র এ এবং ডি এর জন্যই বের করব। তো চলো ম্যাথটি সমাধান করা যাক। এখানে প্রথমতই দেয়া আছে এ এর ভর হচ্ছে 5 গ্রাম, তাই আমি ডাব্লিউ অফ এ ধরে নিলাম 5 গ্রাম, এবং এ এর আণবিক ভর হচ্ছে 10 গ্রাম, তাই আমি এম অফ এ ধরে নিলাম 10 গ্রাম। অন্যদিকে ডি এর কত গ্রাম উৎপন্ন হবে সেটি জানতে চাওয়া হয়েছে, তাই আমি ডাব্লিউ অফ ডি ইকুয়ালস টু প্রশ্নবোধক চিহ্ন ধরে নিলাম, যার মান আমরা বের করব, তাই তো? এবং অন্যদিকে ডি এর আণবিক ভর দেওয়া আছে 20, তাই আমি এম অফ ডি ইকুয়ালস টু 20 বসালাম। এখন দেখো স্টয়কিওমেট্রিক সমীকরণ কাদের মাঝখানে স্থাপন করতে হবে, এ এবং ডি এর মাঝখানে, রাইট? তাই আমি এ এবং ডি এর মাঝখানে স্টয়কিওমেট্রিক সমীকরণটি অ্যাপ্লাই করে নিলাম। এখানে দেখো এ এর মোল সংখ্যা ক্যান অফ এ ধরেছি, যেহেতু 2 রয়েছে 2 দিয়ে ভাগ করেছি, ইকুয়ালস টু ডি এর মোল সংখ্যা ক্যান অফ ডি ধরে নিয়েছি, এবং যেহেতু বিক্রিয়াতে 4 রয়েছে তাই 4 দিয়ে ডিভাইড করেছি। আশা করি স্টয়কিওমেট্রিক সমীকরণ লেখাটা এখন তোমাদের জন্য অনেক ইজিয়ার। এখন একটু লক্ষ্য করো এখানে যদি আমরা 2কে এই পাশে n অফ ডি এর সাথে পাঠিয়ে দিই এবং 4কে n অফ এর সাথে পাঠিয়ে দিই, অর্থাৎ আরও গুণন করি, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারছি যে 4 ইন্টু n অফ এ ইকুয়াল টু 2 ইন্টু n অফ ডি। সো এইখানে একটু খেয়াল করো, যে রাশিটি এসেছে এই রাশির কিন্তু একটি মানও এখানে দেয়া নেই, অর্থাৎ এখানে মোল সংখ্যা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না, তাই তো? বাট এখানে আমার কি দেয়া আছে, আণবিক ভর দেয়া আছে এবং তাদের ভর দেয়া আছে, তাই তো? সো যদি কোনো একটি পদার্থের ভর এবং আণবিক ভর দেয়া থাকে, একটু উপরের সূত্রটিতে লক্ষ্য করো এইখানে, যেগুলো আমরা হচ্ছে আসলে প্রিভিয়াস ক্লাসে বের করে এসেছিলাম। এখানে দেখো n ইকুয়ালস আমরা কি লিখতে পারি, ডাব্লিউ বাই এম লিখতে পারি, রাইট? সো এই ক্ষেত্রে n অফ এ এর জায়গায় কি লিখতে পারবো, ডাব্লিউ অফ এ ডিভাইডেড বাই এম অফ এ। অন্যদিকে n অফ ডি এর জায়গায় কি লিখতে পারবো, ডাব্লিউ অফ ডি ডিভাইডেড বাই এম অফ ডি, রাইট? সো এগুলোই হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম, যে এখানে n অফ এর জায়গায় আমরা কি লিখতে পারবো, ডাব্লিউ অফ এ ডিভাইডেড বাই এম অফ এ। অন্যদিকে n অফ ডি এর জায়গায় লিখতে পারবো ডাব্লিউ অফ ডি ডিভাইডেড বাই এম অফ ডি। এখানে যেহেতু আমার ডাব্লিউ অফ ডি এর ভ্যালু বের করার প্রয়োজন হচ্ছে, তো আমি ডাব্লিউ অফ ডিকে এক পাশে রেখে এই সমীকরণে বাকি অন্য যে টার্মগুলো রয়েছে সবগুলো আরেক পাশে এনে নিলাম। আমি এখানে কি করলাম, আমি এখানে শুধুমাত্র ডাব্লিউ অফ ডিকে এক পাশে রেখে বাকি সব টার্মকে আমি অন্য পাশে নিয়ে নিয়েছি।
সো এখন দেখো এখানে যেহেতু আমি সবগুলো টার্মকে অন্য পাশে নিয়ে WD এর আকারে বের করতে পেরেছি, এখন 4 এর জায়গায় 4 থাকবে এবং WF এর জায়গায় আমরা কি লিখতে পারছি, WF এর জায়গায় আমরা লিখতে পারছি 5 বসালাম। MD এর ভ্যালু কত, MD এর ভ্যালু হচ্ছে 20 বসালাম, আর 2 এর জায়গায় 2 থাকলো, আর MF এর ভ্যালু কত ছিল, 10 ছিল। সো এখানে আমি 10 বসিয়ে দিলাম। সো এই ভ্যালুটি হিসাব করলে তোমরা পাবে 20 গ্রাম। অর্থাৎ আমি বলতে পারি যে এখানে A এর 5 গ্রাম থেকে D এর কত গ্রাম উৎপন্ন হলো, D এর 20 গ্রাম উৎপন্ন হলো। সো এটি হচ্ছে আমাদের আনসার, 20 গ্রাম হবে আমাদের আনসার। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ এবং স্টয়কিওমেট্রিক সমীকরণ ইউজ করে কত ইজিলি ম্যাথ করা যায় তোমরা ধরতে পেরেছ। বাট এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এই যে উপরে সূত্রটি রয়েছে এই সূত্রটি যেন সবসময় মাথায় থাকে। এটি ইউজ করেই হচ্ছে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। এখন চলো আরেকটি ম্যাথ করি। এখানে দেখো প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এসটিপিতে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে। এর মানে আমি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করব এসটিপিতে, তার থেকে 15 লিটার যে আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটি তৈরি হতে আমার কতটুকু ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ক হিসেবে প্রয়োজন। সো এই ম্যাথগুলো করার আগে প্রথমেই যে বিক্রিয়াটি দেওয়া আছে সেই বিক্রিয়াটি করে ফেলা বেটার, তাতে করে ম্যাথটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। সো প্রথমে এখানে কি করতে বলেছে, এখানে বলেছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে। আসলে এখন চলো একটু দেখি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আসলে কি হয়। সো ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যখন উত্তপ্ত করবে অর্থাৎ হিট দিবে, তখন দেখা যায় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সো এখানে আমার কোয়েশ্চেনে কি জানতে চাওয়া হলো, তাহলে কোয়েশ্চেনে জানতে চাওয়া হলো যে এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে দেখতে পাচ্ছ 15 লিটার কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড 15 লিটার তৈরি করবে, তাতে তোমার ক্যালসিয়াম কার্বনেটকে কতটুকু নিতে হবে এটি এখানে জানতে চাওয়া হয়েছে, রাইট। সো চলো ম্যাথটি আসলে কীভাবে করা যায় সেটি দেখি। সো প্রথমত এখানে আমার কী দেওয়া আছে, এখানে আমার কার্বন ডাইঅক্সাইডের ভলিউম দেওয়া রয়েছে, তাই আমি ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু 15 লিটার লিখলাম। এই যে এখানে কার্বন ডাইঅক্সাইডের আয়তন দেওয়া ছিল, এই আয়তনটি এখানে লিখেছি। অন্যদিকে আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট যেটি রয়েছে, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর যেটি সেটি হচ্ছে 100। কীভাবে 100 একটু লক্ষ্য করো, ক্যালসিয়াম কার্বনেট তো ক্যালসিয়ামের যে পারমাণবিক ভর সেটি হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12, রাইট, এবং অক্সিজেনের হচ্ছে 16, বা তিনটির জন্য 3 × 16। সো এটি হিসেব করলে আমাদের আসবে হচ্ছে 100। সো এভাবেই হচ্ছে এখানে আমি লিখলাম যে ক্যালসিয়াম কার্বনেটের যে আণবিক ভর রয়েছে সেটি হচ্ছে 100। আর এখানে জানতে চাওয়া হয়েছে কি, জানতে চাওয়া হয়েছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে, অর্থাৎ ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট আমরা বের করব, রাইট। সো চলো এই মানটি বের করার জন্য প্রথমেই আমরা স্টয়কিওমেট্রিক সমীকরণটি লিখে নিই। এখানে কাদের মাঝখানে সম্পর্ক স্থাপন করব, তাহলে স্টয়কিওমেট্রিক সমীকরণের জন্য যেহেতু আমাকে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু ইউজ করতে হবে সেটি জানতে চাওয়া হয়েছে, তাই ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইডের যেহেতু এখানে আয়তন দেওয়া আছে এই যে 15 লিটার, সেটির জন্য তাদের দুজনের মাঝখানে সম্পর্ক স্থাপন করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। আমার কিন্তু ক্যালসিয়াম অক্সাইড নিয়ে কোনো ডাটা দেয়া নেই, তাই না? যেহেতু ক্যালসিয়াম অক্সাইডের কোনো ডাটা আমার প্রয়োজন হচ্ছে না, তাই ক্যালসিয়াম অক্সাইডকে আমি স্টয়কিওমেট্রিক সমীকরণটিতে আপাতত আনবো না, কারণ এনে আমার কোনো লাভ নেই। তাহলে আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইডের জন্য স্টয়কিওমেট্রিক সমীকরণটি এরকম লিখতে পারি। কিভাবে? কারণ দেখো ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যাকে N অফ ক্যালসিয়াম কার্বনেট ধরেছি এবং তার বিক্রিয়াতে তার সাথে কত রয়েছে 1, তাই 1 লিখেছি, সমান সমান এখানে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যাকে N অফ কার্বন ডাইঅক্সাইড ধরেছি, যেহেতু এখানে তার সাথে কোনো সহগ নেই বা মোল সংখ্যা নেই, তার মানে বলতে পারি মনে মনে 1 ছিল, তাই 1 লিখেছি। তাহলে এই সমীকরণটিকেই চাইলে আমরা কি লিখতে পারি, N অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু N অফ কার্বন ডাইঅক্সাইড, তাই তো। তো সিমিলার আগের মতোই লক্ষ্য করো, এখানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইডের মোল নাম্বার দেয়া নেই, কোয়েশ্চেনে কিন্তু মোল নাম্বার দেয়া নেই। যেহেতু মোল নাম্বার দেয়া নেই, দেয়া কি রয়েছে এখানে একটু খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেটের জন্য কি দেয়া রয়েছে, ক্যালসিয়াম কার্বনেটের জন্য তার আণবিক ভর দেয়া রয়েছে এবং তার ভর সংখ্যা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যাকে রিপ্লেস করে আমি এখানে W/M সূত্রটি ইউজ করব ক্যালসিয়াম কার্বনেটের জন্য। আর অন্যদিকে দেখো কার্বন ডাইঅক্সাইডের কি ডাটা দেওয়া রয়েছে, কার্বন ডাইঅক্সাইডের ভলিউম দেওয়া রয়েছে বা আয়তন দেওয়া রয়েছে। আয়তন কোথায় রয়েছে, এই যে আয়তন এই সূত্রটিতে রয়েছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের জন্য আমি মোল সংখ্যাকে রিপ্লেস করে V/22.4 লিটার বসাবো, আর অন্যদিকে ক্যালসিয়াম কার্বনেটের জন্য আমি মোল সংখ্যাকে রিপ্লেস করে W/M বসাবো। তাহলেই কিন্তু আমি ম্যাথ থেকে অ্যান্সার বের করতে পারবো, তাই না? ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যাকে আমি রিপ্লেস করে W/M লিখেছি, অন্যদিকে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যাকে রিপ্লেস করে V/22.4 লিটার লিখেছি, তাই তো। 22.4 লিটার কেন লিখেছি, কারণ এসটিপি বলেছে। এসএটিপি যদি বলতো তাহলে কত লিখতাম, 24.8 লিখতাম। আশা করি মনে আছে।
তো এখান থেকে আমার কি বের করতে বলা হয়েছে, এখান থেকে আমার বের করতে বলা হয়েছে ক্যালসিয়াম কার্বনেটের ভর, তাই না, অর্থাৎ ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেট। তাই আমি ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেটকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিয়েছি। তো এখন দেখো এখানে কিন্তু আমার সবগুলোর ভ্যালু জানা রয়েছে, এখানে আমার সবগুলোর ভ্যালু জানা রয়েছে। এখানে ভি অফ কার্বন ডাইঅক্সাইড যেটি রয়েছে, এই যে এটি ভি হবে আসলে, ভি অফ কার্বন ডাইঅক্সাইড কত, 15 লিটার। অন্যদিকে এম অফ ক্যালসিয়াম কার্বনেট কত, এম অফ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে তোমার 100 আর 22.4 লিটার তো ধ্রুবমান, তাই না। সো এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেটের মান পাচ্ছি 66.96 গ্রাম। অর্থাৎ আমি বলতে পারি এসটিপিতে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে আমাকে 66.96 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে। সো এইভাবে চাইলে খুব ইজিলি স্টয়কিওমেট্রিক সমীকরণ ব্যবহার করে আমরা এই ম্যাথগুলো করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আরেকটি ম্যাথ করি। এবার এখানে প্রশ্নটি দেখো, এখানে কি লেখা আছে, প্রমাণ অবস্থায় 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে। সো এই ক্ষেত্রে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া লিখে ফেলা, যে পটাশিয়াম ক্লোরেটকে সম্পূর্ণরূপে যদি বিয়োজিত করি তাহলে কি বিক্রিয়া সম্পন্ন হয় সেটি লিখে ফেলা। সো এখানে পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমি বিয়োজিত করি তাহলে দেখা যায় সেখান থেকে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি হয়। সো এখন কিন্তু আমরা স্টয়কিওমেট্রিক সমীকরণ লিখতে গেলে প্রথমেই যেটি বলেছি বিক্রিয়াটিকে ব্যালেন্স করতে হবে, তাই না। একটু খেয়াল করো, এখানে কিন্তু বিক্রিয়াটি ব্যালেন্স করা নেই, কেন নেই একটু খেয়াল করো। এখানে অক্সিজেন এই পাশে রয়েছে 3টি, বাট এই পাশে রয়েছে 2টি, তার মানে এখানে ব্যালেন্স করা নেই অক্সিজেন, আমাকে ব্যালেন্স করতে হবে কিন্তু। সো এখানে ব্যালেন্স করতে গেলে আমি একটু খেয়াল করো, এখানে যদি এ পাশে 2 দিয়ে দিই এবং এ পাশে 3 দিয়ে দিই তাহলে কিন্তু অক্সিজেন ব্যালেন্স হয়ে যাচ্ছে। দেখো এখানে অক্সিজেন 6টি হয়েছে এখন, আর এই পাশেও অক্সিজেন 6টি রয়েছে। বাট এখন আবার কিন্তু পটাশিয়াম আর ক্লোরিন ব্যালেন্স হলো না, এই পাশে পটাশিয়াম 2টি রয়েছে এবং ক্লোরাইডও 2টি রয়েছে, বাট এইদিকে 1টি রয়েছে, তাই আমি এখানে 2 দিয়ে দিয়েছি। এবার একটু লক্ষ্য করে এখানে কিন্তু সব কিছু এখন ব্যালেন্সড রয়েছে, তাই এখানে ব্যালেন্স করাটা খুবই ইম্পর্ট্যান্ট, নয়তো কিন্তু তোমাদের ম্যাথ ভুল হবে। এখন চলো আমাদের যে ডাটা বসানোর পার্টটুকু সেটি করি। এখানে কি জানতে চাওয়া হয়েছে, দেখো প্রমাণ অবস্থায় 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট, তাই না। সো ডাব্লিউ দেওয়া রয়েছে, পটাশিয়াম ক্লোরেটের ডাব্লিউ ইকুয়ালস টু 5 গ্রাম দেওয়া রয়েছে, এবং অন্যদিকে পটাশিয়াম ক্লোরেটের আণবিক ভর হচ্ছে 122.5, তাই বসিয়ে নিয়েছি। যখনই কোনো একটি পদার্থের ডাব্লিউ দেওয়া থাকবে আণবিক ভরটি বসিয়ে নিও, কারণ এখানে ডাব্লিউ বাই এম সূত্রগুলো যখন আমরা ইউজ করি তখন আসলে আণবিক ভরটা প্রয়োজন হয়, তাই এখানে আণবিক ভরটা বারবার ডাব্লিউ দেওয়া থাকলে বের করে নিচ্ছি, কেমন। আর আশা করি পটাশিয়াম ক্লোরেটের আণবিক ভর তোমরা বের করতে পারবে। আর এখন এখানে কি জানতে চাওয়া হয়েছে, এখানে জানতে চাওয়া হয়েছে কত ml অক্সিজেন পাওয়া যাবে, এর মানে অক্সিজেনের আয়তন বের করতে বলা হয়েছে, তাই না, যেহেতু মিলিলিটার বলে দিয়েছে। সো আমি ধরে নিলাম যে অক্সিজেনের আয়তন হচ্ছে ভি লিটার, কেমন। সো তাই প্রশ্নবোধক ধরে নিলাম। সো এখন আমার পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে স্টয়কিওমেট্রিক সমীকরণ লেখা। আচ্ছা, স্টয়কিওমেট্রিক সমীকরণ আমরা কাদের মাঝখানে এখন স্থাপন করব, স্টয়কিওমেট্রিক সমীকরণ এখন আমরা পটাশিয়াম ক্লোরেট এবং অক্সিজেনের মাঝখানে স্থাপন করব। যেহেতু পটাশিয়াম ক্লোরেট এবং অক্সিজেনের সাথেই আমার সম্পর্ক দেয়া আছে বা ডাটা দেয়া আছে, সো আমরা এই দুটির মাঝখানে স্টয়কিওমেট্রিক সমীকরণ এখন অ্যাপ্লাই করব। তো এখানে কি দেওয়া আছে, পটাশিয়াম ক্লোরেটের যদি মোল সংখ্যাকে আমি N of KClO3 ধরে নিই, বিক্রিয়াতে যেহেতু 2 দেওয়া আছে 2 দিয়ে ভাগ করলাম, এবং অক্সিজেনের মোল সংখ্যাকে আমি N of O2 ধরে নিলাম, আর যেহেতু বিক্রিয়াতে 3 রয়েছে তাই 3 দিয়ে ভাগ করলাম। আর এই বিক্রিয়াটিকে এখন এপাশ ওপাশ করলে অর্থাৎ আরও গুণন করলে আমি এরকম লিখতে পারবো না, এই যে 3কে আমি এখানে পাঠিয়ে দিলাম এবং 2কে আমি অক্সিজেনের সাথে পাঠিয়ে দিলাম, তাহলে আমি বিক্রিয়াটিকে এখন এভাবে লিখতে পারছি, তাই না। সো আবার লক্ষ্য করো এখানে কিন্তু মোল সংখ্যা না দেয়া আছে পটাশিয়াম ক্লোরেটের, না দেয়া আছে অক্সিজেনের, ডাটা দেয়া আছে ভর এবং আয়তন। সো সিমিলারলি এখন আমরা পটাশিয়াম ক্লোরেটের যেহেতু ভর এবং আণবিক ভর দেয়া আছে, তাই আমরা পটাশিয়াম ক্লোরেটের জন্য এই সূত্রটি ইউজ করব। অন্যদিকে অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু আয়তন বের করতে বলা হয়েছে, তাই অক্সিজেনের ক্ষেত্রে এই সূত্রটি ইউজ করব। আশা করি এই পার্টটুকু বুঝতে পেরেছ। সো এখন এখানে N of KClO3 কে রিপ্লেস করে আমরা W/M বসাচ্ছি, অন্যদিকে অক্সিজেনের মোল সংখ্যাকে রিপ্লেস করে V/22.4 লিটার বসাচ্ছি, কেমন। এখন যেহেতু আমাকে শুধুমাত্র V অফ অক্সিজেন বের করতে বলা হয়েছে, তাই আমি ভলিউম অফ অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের আয়তন বাদে বাকি সব টার্মগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিচ্ছি।
তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ভি অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু 3 ইন্টু 22.4 ইন্টু ডাব্লিউ অফ KClO3 ডিভাইডেড বাই এম অফ KClO3 ইন্টু 2। সো এখন আমাদের সবগুলো মানে কিন্তু আমাদের জানা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ডাব্লিউ অফ পটাশিয়াম ক্লোরাইড কত ছিল, 5 গ্রাম ছিল, তাই ডাব্লিউ অফ পটাশিয়াম ক্লোরাইডকে রিপ্লেস করে 5 বসিয়েছি, এবং এম অফ KClO3 কত ছিল 122.5, তাই 122.5 বসিয়েছি। তাহলে এইটি যদি তোমরা এখন ক্যালকুলেটরে বসে হিসেব করো তাহলে তোমাদের যে ভ্যালুটি আসবে সেটি আসবে হচ্ছে 1.371 লিটার। একটু খেয়াল করো, অক্সিজেনের আয়তন কিন্তু আমি পেয়ে গিয়েছি, তাই না? বাট অক্সিজেনের আয়তন এখন এসেছে আমার লিটারে, বাট প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মিলিলিটারে। তাই এখন যেটি করতে হবে তার সাথে অবশ্যই আমার 1000 গুণ করতে হবে। আমরা জানি লিটার থেকে মিলিলিটারে নিতে গেলে আমরা কি করি, 1000 দিয়ে গুণ করে দিই। সো গুণ করলে আমাদের যে ভ্যালুটি আসবে সেটি হবে 1371 মিলিলিটার। সো এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা বলতে পারি প্রমাণ অবস্থায় 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে আমরা অক্সিজেন পাবো 1371 মিলিলিটার। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছ। এবার চলো আরেকটি ম্যাথ করি। এখানে দেখো প্রশ্নে বলা আছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে যত লিটার অক্সিজেন উৎপন্ন হয় ওই একই পরিমাণ অক্সিজেন তৈরি করতে কী পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে। এখানে আসলে কি জানতে চাওয়া হয়েছে, প্রথমত 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড যত লিটার অক্সিজেন উৎপন্ন করবে ঠিক তত লিটার অক্সিজেনই তুমি উৎপন্ন করবে, তবে সেটি হবে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে। ব্যাপারটা কি আমি আবার বলছি, 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে তুমি যত লিটার অক্সিজেন পাবে ঠিক তত লিটার অক্সিজেনই তোমাকে উৎপন্ন করতে হবে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে। তাহলে প্রথম কাজ কি তোমার, প্রথম কাজ হচ্ছে এখানে 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড তোমার কতটুকু অক্সিজেন উৎপন্ন করে সেটি বের করে নেওয়া, তাই না? সেই অক্সিজেনটি তোমার পরবর্তীতে পটাশিয়াম ক্লোরাইড দিয়ে হিসাব করে করতে হবে, তাই তো? সো এই ক্ষেত্রে আমাদের প্রথম পার্ট কি, এক্ষেত্রে আমাদের প্রথম পার্ট হচ্ছে 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড কত লিটার অক্সিজেন উৎপন্ন করে সেটি বের করে নেওয়া। তারপর আমরা সেকেন্ড পার্টটুকু করব। তো চলো সমাধান করি। পার্ট 1-এর ক্ষেত্রে প্রথমেই আমার মার্কিউরিক অক্সাইডের কি করতে হবে, বিয়োজন বিক্রিয়াটি লিখতে হবে, তাই তো? কিভাবে সে অক্সিজেন উৎপন্ন করছে বিয়োজিত হয় সেটি লিখতে হবে। সো দেখা যায় মার্কিউরিক অক্সাইড সে যখন উত্তপ্ত করা হয় তাকে, সে দেখা যায় মার্কারি এবং অক্সিজেন তৈরি করে। এই যে মার্কারি এবং অক্সিজেন তৈরি করলো, একটু খেয়াল করো এখানে কিন্তু বিক্রিয়াটি আবারও সমতাকৃত করা নেই। কেন নেই একটু খেয়াল করো, এই পাশে অক্সিজেন রয়েছে একটি, বাট এই পাশে অক্সিজেন রয়েছে দুইটি। সো এখন সমতাকরণ করতে গেলে অক্সিজেন আমার এই পাশে দুটি করতে হবে, তাই না? সো এখানে আমার 2 দিতে হবে। এখানে আবার 2 দেওয়াতে একটু খেয়াল করো অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে, বাট মার্কেটে এখানে 2 রয়েছে, এখানে 1 রয়েছে, তাই এখানে আমি আরেকটা 2 দিব। আশা করি ব্যালেন্সের পার্টটুকু বুঝতে পেরেছো। এখন চলো ডাটাগুলো যা দেয়া আছে তা বসিয়ে নিই। এখানে মার্কিউরিক অক্সাইড কতটুকু নেওয়া ছিল, 210 গ্রাম, তাই তো? সো আমি লিখতে পারি ডাব্লিউ অফ মার্কিউরিক অক্সাইড হচ্ছে 210 গ্রাম, রাইট? সো আমরা বলেছিলাম যে ডাব্লিউ যার দেয়া আছে তার আণবিক ভরটা একটু কষ্ট করে বের করে নিতে, তাই না? সো এখন কথা হচ্ছে মার্কারি অক্সাইডের আণবিক ভর আসলে কত। একটু মনে রাখো যে মার্কারির যে পারমাণবিক ভর সেটি হচ্ছে তোমার 200, আর অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটি হচ্ছে 16। সো আমি যোগ করলে কত পাবো, 216 পাবো। অর্থাৎ মার্কিউরিক অক্সাইডের আণবিক ভর হচ্ছে 216। সো এখানে আমরা মার্কিউরিক অক্সাইডের আণবিক ভর 216 বসালাম। সো বসানোর পরে আমাদের টার্গেট জন্য কী ছিল, আমাদের পার্ট 1-এর টার্গেট ছিল অক্সিজেন কতটুকু উৎপন্ন হবে সেটি বের করা, তাই না? আর অক্সিজেন যেহেতু গ্যাস সে তো অবশ্যই হচ্ছে তার আয়তন থাকবে, রাইট? তাই আমরা তার আয়তনটি লিটার এককে ভি অফ ওটো ধরে নিলাম। তো এখানে যেহেতু আমি অক্সিজেনের আয়তন বের করছি, এই যে অক্সিজেনের আয়তন বের করছি মার্কিউরিক অক্সাইডের সাপেক্ষে, তাই আমি যখন স্টয়কিওমেট্রিক সমীকরণটি লিখতে যাব তখন আমি কাদের মাঝখানে সম্পর্ক স্থাপন করব, আমি সম্পর্ক স্থাপন করবো এই যে মার্কিউরিক অক্সাইড এবং অক্সিজেনের মাঝখানে, রাইট? তো আমি এখন যদি স্টয়কিওমেট্রিক সমীকরণটি লিখতে যাই তাহলে আমি কি লিখতে পারবো, এই যে এন অফ মার্কিউরিক অক্সাইড যেহেতু এখানে 2 রয়েছে 2 দিয়ে ভাগ করেছি ইজ ইকুয়ালস টু এন অফ অক্সিজেন, এই যে এন অফ অক্সিজেন যেহেতু এখানে 1 রয়েছে তাই আমি 1 লিখেছি, রাইট? সো এখানে যদি আরও গুণন করি তাহলে আমরা কি লিখতে পারবো, এন অফ মার্কিউরিক অক্সাইড ইকুয়াল টু 2 ইন্টু এন অফ অক্সিজেন। সো একটু আবারও খেয়াল করো এখানে এন কিন্তু দেয়া নেই, রাইট? সো যেহেতু এখানে অক্সিজেনের আয়তন দেওয়া রয়েছে তাই অক্সিজেনের মোল সংখ্যাকে রিপ্লেস করে আমরা ভি বাই 22.4 লিটার বসাবো।
এবং অন্যদিকে মার্কারির যেহেতু ভর দেওয়া রয়েছে এবং আণবিক ভর দেওয়া রয়েছে, তাই আমরা WM বসাবো, রাইট? সো এখানে আমরা সমীকরণটি এখানে বসালাম। অ্যান অফ মার্কিউরিক অক্সাইডের জায়গায় WM বসিয়েছি এবং অক্সিজেনের বেলায় আমরা V/22.4 লিটার বসিয়েছি, যেহেতু অক্সিজেনের আয়তন লাগছে আমার। তো একটু লক্ষ্য করে এখানে আমাদের টার্গেট জন্য কি ছিল? আমাদের টার্গেট ছিল অক্সিজেনের আয়তন বের করা, রাইট? তাই আমরা অক্সিজেনের আয়তনকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিব। তো এইখানে দেখো, যদি আমি আয়তন এখন বের করতে যাই অক্সিজেনের, তাহলে এখানে W অফ মার্কিউরিক অক্সাইড কত ছিল? 210 ছিল, তাই 210 বসিয়েছি। মলিকুলার মাস অর আণবিক ভর কত ছিল মার্কিউরিক অক্সাইডের? 216 ছিল, তাই নিচে 216 বসিয়েছি। সো এখানে ক্যালকুলেট করলে তোমরা যেটি পাবে সেটি হচ্ছে অক্সিজেনের আয়তন হবে 10.86 লিটার। সো আমরা বলতে পারি এই প্রশ্নের জন্য 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে আমি কত লিটার অক্সিজেন পাচ্ছি? আমি অক্সিজেন পাচ্ছি 10.86 লিটার, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড যেহেতু আমার 10.86 লিটার অক্সিজেন তৈরি করতে পারছে, তার মানে আমার পটাশিয়াম ক্লোরেটের কতটুকুকে উত্তপ্ত করলে আমি ঠিক এতটুকু অক্সিজেন উৎপন্ন করতে পারবো সেটি বের করতে হবে। অর্থাৎ আমাকে বের করতে হবে এতটুকু অক্সিজেন তৈরি করতে আমার কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে, রাইট? সো আমাদের ম্যাথ এখন কি? আমাদের ম্যাথ এখন হচ্ছে পার্ট 2 এর জন্য কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে 10.86 লিটার অক্সিজেন উৎপন্ন হবে। সো চলো পার্ট 2 আমরা এখন প্রসিড করি। সো এখন যেহেতু আমাদের পার্ট 2তে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে অক্সিজেন তৈরি করতে হবে, তাই প্রথমেই আমরা পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলাম এবং তার যে বিক্রিয়াটি রয়েছে সেটি ব্যালেন্স করে লিখলাম। আর আশা করি এই বিক্রিয়াটি কীভাবে ব্যালেন্স করতে হয় তা কিন্তু আমরা আগের ম্যাথটিতে করে এসেছি, রাইট? সো ওখান থেকে তোমরা এই ব্যালেন্সটুকু শিখে এসেছো। সো এবার চলো ডাটাগুলো বসাই। এখানে আমাকে কি বের করতে বলেছে? এখানে বলেছে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে, অর্থাৎ W জানতে চাওয়া হয়েছে। সো আমি W অফ পটাশিয়াম ক্লোরেট ধরে নিলাম, আর যেহেতু W ধরেছি আমি অবশ্যই তার আণবিক ভরটাও বের করে নিব, কারণ আমরা জানি W যার বের করছি তার আণবিক ভরটাকে আমরা বের করে রাখি। আর পটাশিয়াম ক্লোরেটের আণবিক ভর হচ্ছে 122.5 গ্রাম। আর অন্যদিকে প্রিভিয়াস ম্যাথে আমরা পেয়েছি অক্সিজেন প্রস্তুত করতে হবে 10.86 লিটার। সো এখন আমাদের যে সম্পর্কটা দাঁড়াচ্ছে, আমাদের সম্পর্ক এখন বের করতে হবে আসলে পটাশিয়াম ক্লোরেট এবং অক্সিজেনের মাঝখানে, তাই না? সো আমরা স্টয়কিওমেট্রিক সমীকরণ বা স্টয়কিওমিতিক সমীকরণ কাদের মাঝখানে ইউজ করব? আমরা স্টয়কিওমিতিক সমীকরণ বা স্টয়কিওমেট্রিক সমীকরণটি আমরা এখন ইউজ করব পটাশিয়াম ক্লোরেট এবং অক্সিজেনের মাঝখানে। সো পটাশিয়াম ক্লোরেট এবং অক্সিজেনের মাঝখানে স্টয়কিওমেট্রিক সমীকরণটি এখন এরকম দাঁড়াচ্ছে, তাই না? সো তোমরা একটু লক্ষ্য করছো, আমি একবার স্টয়কিওমেট্রিক বলছি আরেকবার স্টয়কিওমিতিক বলছি। এই যে স্টয়কিওমিতিক সমীকরণ লেখাটি দেখতে পাচ্ছ, এটিকে আসলে স্টয়কিওমিতিক সমীকরণও বলা যায়, স্টয়কিওমেট্রিক সমীকরণও বলা যায়, বা স্টয়কিওমেট্রিক সমীকরণও অনেকে বলে থাকে। সো এই জন্য একটু ভাষাগত কিছু সমস্যা হচ্ছে। সো একটু এই ব্যাপারটি কনসিডার করবে আশা করি। তো এখন আসি আমাদের স্টয়কিওমেট্রিক সমীকরণটি আমরা কি লিখলাম? এই যে পটাশিয়াম ক্লোরেট ছিল, তাই পটাশিয়াম ক্লোরেটের মোল সংখ্যা ধরে নিলাম, আর তার এখানে বিক্রিয়াতে মোল সংখ্যা 2 ছিল, তাই 2 দিয়ে ভাগ করলাম। এবং অক্সিজেনের ক্ষেত্রে তার মোল সংখ্যা NaOH ধরে নিলাম, যেহেতু বিক্রিয়াতে 3 ছিল তাই 3 দিয়ে ভাগ করলাম। স্টয়কিওমেট্রিক সমীকরণটি আমাদের লেখা শেষ। তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা আর গুণন করে নেব। এই যে 3কে এপাশে পাঠিয়ে দিব আর 2কে এপাশে অক্সিজেনের সাথে পাঠিয়ে দিব। তো পাঠিয়ে দিলে আমরা এখন এভাবে লিখতে পারি। সো এখানে যেহেতু আমরা সমীকরণটিকে এভাবে লিখতে পেরেছি, সো এখন একটু খেয়াল করা, আবার আগের মতোই মোল সংখ্যা কারোরই দেয়া নেই, তাই তো? যেহেতু এখানে পটাশিয়াম ক্লোরেটের ভর জানতে চাওয়া হয়েছে এবং আণবিক ভর দেওয়া রয়েছে, তাই পটাশিয়াম ক্লোরেটের বেলা আমরা কি ইউজ করব? W/M সূত্রটি। অন্যদিকে এখানে যেহেতু অক্সিজেনের আয়তন সম্পর্কিত রাশি দেওয়া আছে, তাই অক্সিজেনের ক্ষেত্রে V/22.4 লিটার ইউজ করব। সো এখানে যদি আমরা এইভাবে রাশিগুলো ইউজ করি বা বসিয়ে দিই, এই যে এখানে পটাশিয়াম ক্লোরেটের মোল সংখ্যা W/M বসিয়েছি এবং অক্সিজেনের জন্য V/22.4 লিটার বসিয়েছি। তো যেহেতু এখানে আমাকে পটাশিয়াম ক্লোরেটের ভর জানতে চাওয়া হয়েছে, তাই এখন পটাশিয়াম ক্লোরেটকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিব। বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিলে আমার রাশিমালাটি কাইন্ড অফ এমন থাকে যে 2 ইন্টু ভলিউম অফ অক্সিজেন ইন্টু পটাশিয়াম ক্লোরেটের আণবিক ভর ডিভাইডেড বাই 3 ইন্টু 22.4। সো এখানে দেখতে পাচ্ছ এই যে অক্সিজেনের যে আয়তন রয়েছে যেটি হচ্ছে 10.86 লিটার, এটি যদি অক্সিজেনের জায়গায় বসিয়ে দিই আয়তনের জায়গায়, এবং এখানে যে আণবিক ভর রয়েছে পটাশিয়াম ক্লোরেটের যেটি হচ্ছে 122.5 গ্রাম, এগুলো যদি এই স্থলে বসিয়ে দিই যথাযথ স্থলে, তাহলে আমরা ক্যালকুলেট করলে যে মানটি পাবো সেটি আসলে দাঁড়াই হচ্ছে 39.60
গ্রাম। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলতে পারছি যে আমার এখানে কতটুকু পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হচ্ছে, এখানে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে 39.60 গ্রাম। সো আশা করি এই সম্পূর্ণ ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ। এই ম্যাথটি আসলে এখানেই শেষ। এখন চলো আরেকটি ম্যাথ করি। সো এখানে দেখো প্রশ্নতে কি লেখা আছে, এসটিপিতে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, তোমরা কি একটা ব্যাপার খেয়াল করেছো যে এখানে প্রত্যেকটি ম্যাথে আমি এসটিপি কথাটি মেনশন করছি বা বলছি যে এখানে হচ্ছে কি করছি, এখানে হচ্ছে প্রমাণ তাপমাত্রা বা প্রমাণ চাপ রাখা হচ্ছে, তাই তো, বা প্রমাণ অবস্থায় এই কথাগুলো ইউজ করছি। কারণ আমি আগেই কিন্তু বলে এসেছিলাম যে এসটিপিতেই হচ্ছে আমরা স্টয়কিওমেট্রিক সমীকরণগুলো ইউজ করব। আমরা কিন্তু অন্য তাপমাত্রা এবং চাপ দেয়া থাকলে করব না, রাইট? সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে যে এসটিপিতেই থাকতে হবে। আর যদি কখনো এসটিপিতে না থাকে আর আমরা যদি স্টয়কিওমেট্রিক ইকুয়েশন ইউজ করি, তাহলে কিভাবে ইউজ করতে হবে সেগুলো আসলে আমি একটু পরেই লাস্টের ম্যাথগুলোতে দেখাবো। তখন তোমরা এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হতে পারবে। সো এখানে এখন আসে আসলে এই প্রশ্নটিতে জানতে চাওয়া হয়েছে এসটিপিতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট এর 7.85 গ্রাম মিশ্রণকে অধিক পরিমাণ HCl এ দ্রবীভূত করে 1.84 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। সেখানে বলা হয়েছে মিশ্রণের শুরুতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত ছিল। তো এইখানে দেখো প্রথমত কোয়েশ্চেনটি হচ্ছে অনেক বেশি কনফিউজিং, তাই না? সো এখানে ম্যাথের সলিউশন করার আগে চলো আগে কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করি, কারণ এখানে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে আমাদের ভালো একটা টাইম যাবে, কারণ কোয়েশ্চেনটা ছিল এরকম, তাই তো? সো এখানে চলো প্রথমে কি লিখেছে একটু খেয়াল করো। এখানে বলা আছে এসটিপিতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের 7.85 গ্রামের একটা মিশ্রণ রয়েছে, তাই না? তো চলো আগে মিশ্রণটিকে আঁকি। এখানে একটি প্রথমে পাত্র নিয়েছি যেখানে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের একটি মিশ্রণ রয়েছে, যে মিশ্রণটি হচ্ছে আসলে 7.85 গ্রাম, রাইট? এখন প্রশ্নে দেখো লাস্টে জানতে চেয়েছে মিশ্রণের শুরুতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত ছিল। আচ্ছা, এখন দেখো মিশ্রণের শুরুতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল এটা কিন্তু এখানে দেয়া নেই, তাই না? এখানে তাদের যোগফল দেয়া আছে যে 7.85 গ্রাম ছিল। সো আমি ধরে নিই যে ক্যালসিয়াম কার্বনেট আমার শুরুতে ছিল x গ্রাম। যদি ক্যালসিয়াম কার্বনেট মিশ্রণে x গ্রাম থাকে তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত থাকবে? ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু থাকবে? ম্যাগনেসিয়াম কার্বনেট তাহলে থাকবে 7.85 মাইনাস x গ্রাম। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন আসি তারপর কি বলা হয়েছে। সো এই মিশ্রণটিকে অধিক পরিমাণ HCl এ দ্রবীভূত করে 1.84 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা হলো। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন কত হয়েছে? 1.84। কখন উৎপন্ন হয়েছে? যখন HCl তার মধ্য দিয়ে চালনা করা হয়েছে, এই মিশ্রণের সাথে HCl মিশ্রিত করা হয়েছে, তখনই কিন্তু 1.84 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে, রাইট? সো আমি এখন কি করব, এখানে HCl দিয়ে দিব। সো HCl দিলে এখান থেকে আমার কি উৎপন্ন হবে বিক্রিয়ার পর? এই যে ক্যালসিয়াম কার্বনেট এর সাথে HCl বিক্রিয়া করবে এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথেও HCl বিক্রিয়া করে টোটাল উৎপন্ন করে হচ্ছে 1.84 লিটার কার্বন ডাই অক্সাইড। আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এখন আসলে এই ম্যাথটিকে আবার একটু সামারি করি যে প্রশ্নে কি বলা হয়েছে। দেখো, এসটিপিতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের 7.85 গ্রাম মিশ্রণ নেওয়া হয়েছে, তাই না? এই যে মিশ্রণ নিয়ে নিয়েছি। দেন লাস্টে জানতে চাওয়া হয়েছিল মিশ্রণের শুরুতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট কত ছিল। শুরুতে ক্যালসিয়াম কার্বনেট ধরে নিয়েছি x গ্রাম ছিল, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত থাকবে? যেহেতু মিশ্রণই হচ্ছে আমার 7.85 গ্রাম, আমি ক্যালসিয়াম কার্বনেটকে x ধরে নিয়েছি, তাহলে আমার ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু থাকবে? 7.85 মাইনাস x গ্রাম, তাই তো? সো তারপর কি করা হয়েছিল? এই মিশ্রণটিতে HCl গ্যাস পাস করানো হয়েছিল। HCl গ্যাস পাস করালাম অর্থাৎ দ্রবীভূত করালাম। তারপর কি উৎপন্ন হয়েছে? 1.84 লিটার কার্বন ডাই অক্সাইড। এই যে 1.84 লিটার কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে প্রশ্নে কি জানতে চাওয়া হলো? প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মিশ্রণের শুরুতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কত ছিল। তার মানে এখানে আমি যেহেতু শুরুতে ধরে নিয়েছি ক্যালসিয়াম কার্বনেট ছিল x গ্রাম এবং ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল 7.85 মাইনাস x গ্রাম, তার মানে তাদের মানটি আসলে জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ এই পুরো ম্যাথে আমার মেইন টার্গেট হবে এক্সের ভ্যালু বের করা। এক্সের ভ্যালু যদি বের করতে পারি দেন 7.85 মাইনাস এক্সের ভ্যালু তো আমি এমনিতেই বের করতে পারবো, তাই না? সো এখানে চলো এখন ম্যাথটা সলভ করা শুরু করি। তো প্রথমেই আমি কিন্তু বলে নিয়েছিলাম যে এই যে HClটি রয়েছে, এই HCl কিন্তু সেপারেটলি ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং এই একই HCl ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করেও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। অর্থাৎ এখানে যে 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আসলে
HCl এর সাথে ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে যতটুকু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তার সাথে HCl এর সাথে ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করে যতটুকু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাদের যোগফলই হচ্ছে আসলে 1.84 লিটার। এটি আসলে বিক্রিয়ার মাধ্যমে দেখালে তোমরা আরও বেশি ক্লিয়ার হবে। সো একটু খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন HCl বিক্রিয়া করে তখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এবং অন্যদিকে HCl এর সাথে যখন ম্যাগনেসিয়াম কার্বনেট বিক্রিয়া করে তখনও হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সো আমি যদি ধরে নিই ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো V1 লিটার, এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো V2 লিটার। সো আমি এখানে বলতে পারি যে এখানে কার্বন ডাইঅক্সাইডের অর্থাৎ V1 প্লাস V2 করলে আমি কি পাবো, 1.84 লিটার পাবো। এই ব্যাপারটি আবার লক্ষ্য করো, HCl ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো V1 লিটার, এবং HCl ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো V2 লিটার। তাহলে মোট যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে সেটি আসলে কি V1 প্লাস V2 লিটার। সো এখানে যদি এতটুকু বুঝতে পারো তাহলে ম্যাথটি আসলে এখানেই বলা যেতে পারে তোমাদের জন্য শেষ হয়ে গেছে, কারণ এই পার্টটুকু বুঝে গেলেই ম্যাথটি এখানে শেষ। সো এখানে কার্বন ডাইঅক্সাইডের যে মোট আয়তন যেটি হচ্ছে 1.84 লিটার, সো এটি আসলে কি, এটি হচ্ছে V1 প্লাস V2, অর্থাৎ এখানে V1 প্লাস V2 করলে আমি কি পাচ্ছি, টোটাল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, অর্থাৎ 1.84 লিটার হবে। অর্থাৎ V1 প্লাস V2 কত, 1.84 লিটার। আর আমাদের বের করতে কি বলা হয়েছে, বের করতে বলা হয়েছে ক্যালসিয়াম কার্বনেট শুরুতে কত ছিল মিশ্রণে এবং ম্যাগনেসিয়াম কার্বনেট মিশ্রণে শুরুতে কত ছিল। সো এখানে আমি ক্যালসিয়াম কার্বনেট শুরুতে কত নিয়ে নিয়েছিলাম, x গ্রাম, এবং ম্যাগনেসিয়াম কার্বনেট তাহলে কত ছিল, 7.85 মাইনাস x গ্রাম, তাই তো। সো এই চারটি জিনিস একটু মনে রাখো, কারণ এই চারটি জিনিস যদি বুঝে যাও তাহলেই কিন্তু আমরা পরবর্তী ধাপগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো। সো এবার চলো ম্যাথটি স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করি। সো তাহলে প্রিভিয়াস স্লাইড থেকে ম্যাথটির জন্য আমরা কী কী পেয়েছি, এই ম্যাথটির জন্য আমরা পেয়েছি যে V1 প্লাস V2 ইকুয়ালস টু 1.84 লিটার, এবং W অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়ালস টু x গ্রাম, এবং W অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ ইকুয়ালস টু 7.85 মাইনাস x গ্রাম, তাই তো। এখানে W অফ ক্যালসিয়াম কার্বনেট কি, মিশ্রণের শুরুতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট ছিল, এবং W অফ ম্যাগনেসিয়াম কার্বনেট কি, মিশ্রণের শুরুতে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কতটুকু ছিল। সেখানে আমি বিক্রিয়া করে দেখেছিলাম যে ক্যালসিয়াম কার্বনেট আর HCl বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে V1 লিটার, তাই তো। এখন একটু খেয়াল করে, এখানে যদি ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমরা কার্বন ডাইঅক্সাইডের একটা সম্পর্ক স্থাপন করি তাহলে কি আমি এখান থেকে V1 এর মানটা বের করতে পারবো, রাইট। সো আমি V1 এর মান যদি এখান থেকে বের করতে পারি তাহলে এই সমীকরণে আমি V1 এর ভ্যালু বের করে ফেলতে পারবো, তাই তো। সো চলো এই কাজটি এখানে করি। তাহলে স্টয়কিওমেট্রিক সমীকরণ থেকে আমরা কি লিখতে পারছি, এই যে N অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1, আর এখান থেকে আমরা কি লিখতে পারছি, N অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1। তাহলে এই সমীকরণটিকে আমরা কি লিখতে পারছি, এই সমীকরণটিকে আমরা লিখতে পারছি N অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়ালস টু N অফ কার্বন ডাইঅক্সাইড। সো আমরা দেখছি যে এখানে আমার যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের কি দেওয়া রয়েছে, ভর দেওয়া রয়েছে, তার মানে এখানে W/M বসাতে হবে, এবং কার্বন ডাইঅক্সাইডের যেহেতু আয়তন দেওয়া রয়েছে তাই এখানে তার শুধুমাত্র V বসাবো, তাই না। এই যে V1 দেওয়া রয়েছে কার্বন ডাইঅক্সাইডের আয়তন, তাই এখানে V/22.4 লিটার বসাবো, রাইট। আর এখানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর তো আমরা আগে থেকেই জানি 100, তাই W/M সূত্রটি ইউজ করলে আমরা এখানে করতে পারবো, তাই না। সো আমি যেহেতু টার্গেট আমার V1 বের করা, সো আমি V1কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিলাম। সো আমি যেহেতু এখানে জানি যে এখানে W কত, W কত, ক্যালসিয়াম কার্বনেটের জন্য W হচ্ছে এই যে x গ্রাম, সো আমি x বসিয়েছি, এবং 22.4 লিটারের জায়গায় 22.4 লিখলাম, এবং ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, তাই 100 লিখলাম। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তো এখন আসি, যেহেতু আমার এখানে দেখো V1 বের করা শেষ, এখন আমি V2 বের করব। সো V2 কার থেকে বের করব, V2 আমরা এখানে ধরে নিয়েছিলাম ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য, তাই না। সো ম্যাগনেসিয়াম কার্বনেট যখন HCl এর সাথে বিক্রিয়া করে তখন আমরা ধরে নিয়েছিলাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে V2 পরিমাণ, রাইট। সো এখানে যদি আমি এখন স্টয়কিওমেট্রিক সমীকরণ ইউজ করতে চাই তাহলে স্টয়কিওমেট্রিক সমীকরণ অনুযায়ী আমরা কি লিখতে পারবো, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইডের মাঝখানে সম্পর্ক স্থাপন করে এখন আমরা স্টয়কিওমেট্রিক সমীকরণ বের করব, তাই না। তো এখানে আমি এরকম লিখতে পারি N অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়ালস টু N অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1। এই যে একটু লক্ষ্য করো ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু রয়েছে, 1 মোল রয়েছে, তাই আমি নিচে 1 দিয়ে ভাগ করেছি, এবং কার্বন ডাইঅক্সাইড কতটুকু রয়েছে, 1 মোল রয়েছে, তাই আমি 1 দিয়ে ডিভাইড করেছি। তো এখানে আবার খেয়াল করো, এখানে মোল সংখ্যা কিন্তু ম্যাগনেসিয়াম কার্বনেটের দেয়া নেই,
দেয়া আছে কি ভর, যেহেতু ভর দেয়া আছে তাই আমরা আণবিক ভর ইউজ করব। আর অন্যদিকে কার্বন ডাইঅক্সাইডের কি দেওয়া রয়েছে, কার্বন ডাইঅক্সাইডের আয়তন দেওয়া রয়েছে, এই যে V2 দেওয়া রয়েছে, তাই এখানে V/22.4 লিটার সূত্রটি ইউজ করব, তাই তো। সো এখানে এই সূত্রটি ইউজ করলে এখানে ম্যাগনেসিয়াম কার্বনেটের বেলা আমরা ইউজ করেছি W/m এবং কার্বন ডাইঅক্সাইডের বেলা আমরা ইউজ করেছি V/22.4 লিটার। সো এখানে যেহেতু আমাদের টার্গেট V2 বের করা, সো V2কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিচ্ছি। সো দিলে দেখা যায় এখানে এরকম একটা রাশিমালা এসেছে, অর্থাৎ W অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ইন্টু 22.4 লিটার ডিভাইডেড বাই m অফ ম্যাগনেসিয়াম কার্বনেট। সো এখানে আমরা জানি যে ম্যাগনেসিয়াম কার্বনেটের যে আণবিক ভর সেটি হয় 84.32, তাই এখানে 84.32 বসিয়েছি এবং ভর যতটুকু ছিল ম্যাগনেসিয়াম কার্বনেটের কত ছিল, এই যে ম্যাগনেসিয়াম কার্বনেটের 7.85 মাইনাস এক্স গ্রাম ছিল, তাই 7.85 মাইনাস এক্স গ্রাম বসিয়েছি এবং 22.4 লিটারের জায়গায় 22.4 লিটার রেখেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি V2 এর মানও আমরা পেয়ে গিয়েছি, রাইট, এই যে V2 এর মানও পেয়ে গিয়েছি। এখন একটু লক্ষ্য করো, আমরা কিন্তু V1 আর V2 এর ভ্যালু পেয়ে গিয়েছি, তাই না? তো V1 আর V2 এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে এখানে আমরা এখন কি লিখতে পারবো, এই দুইটার যোগফল আসলে কি, এই দুইটার যোগফলই হচ্ছে 1.84 লিটার। সো এই দুইটার যোগফল যদি 1.84 লিটার লিখি তাহলে এখান থেকে কি আমরা এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারবো, তাই না? সো এখানে আমাদের কিন্তু এক্স এর ভ্যালুই হচ্ছে কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছিল। সো চলো বাকি পার্টটুকু আমরা প্রসিড করি। সো এখানে আমরা কি পেয়েছি, এখানে পেয়েছি V1 এর ভ্যালু হচ্ছে এত এবং V2 এর ভ্যালু হচ্ছে এত। তো এখন যদি আমি প্রশ্ন মতে লিখি যে V1 প্লাস V2 ইকুয়ালস টু ছিল আমার 1.84 লিটার, এই যে এখানে ছিল সেটি লিখেছি। সো এখন আমরা কি লিখতে পারি, V1 এর জায়গায় এতটুকু অংশ লিখতে পারি, রাইট, এবং V2 এর জায়গায় আমরা কি লিখতে পারি, এতটুকু অংশ লিখতে পারি, এই যে এতটুকু অংশ লিখেছিলাম। ইকুয়ালস টু কত ছিল, ইকুয়ালস টু ছিল হচ্ছে 1.84 লিটার, তাই 1.84 লিটার লিখেছি। এখন যদি এই সমীকরণটিকে আমরা সলভ করি, এই সমীকরণটিকে সলভ করে আমরা কি বের করতে পারবো, এক্স এর মান বের করে ফেলতে পারবো। সো এক্স এর মান আসবে হচ্ছে এখানে 5.895 গ্রাম, অন্যদিকে 7.85 মাইনাস এক্স এর যে ভ্যালু আসবে সেটি আসবে হচ্ছে 1.956 গ্রাম। তো অর্থাৎ আমরা এখানে বলতে পারছি আমরা শুরুতে যতটুকু আমাদের ক্যালসিয়াম কার্বনেট ছিল এবং ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল সেটি আমরা বের করতে পেরেছি, তাই তো। সো এখানে এগুলোই হচ্ছে আসলে তাদের ভ্যালু, অর্থাৎ শুরুতে ক্যালসিয়াম কার্বনেট ছিল হচ্ছে মিশ্রণে 5.895 গ্রাম এবং ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল হচ্ছে দ্রবণে 1.956 গ্রাম। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আরেকটি ম্যাথ করি। এখানে দেখো প্রশ্নটিতে বলা আছে এসটিপিতে চুনা পাথরে 95% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে। এখানে দেখো প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে এসটিপিতে চুনা পাথরে 95% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, মানে বাকি 5% হচ্ছে চুনা পাথরে অন্য সকল ভেজাল, সেখানে শুধুমাত্র ক্যালসিয়াম কার্বনেট রয়েছে 95%, রাইট। তো তারপর লঘু HCl দ্রবণে 160 গ্রাম ওই চুনা পাথর দ্রবীভূত করলে কত মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে সেটি বের করতে বলা হয়েছে। আসো ম্যাথটি আমরা সলভ করি। তো প্রথমে আমরা বিক্রিয়া লিখব যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl হচ্ছে দ্রবীভূত করলে কি বিক্রিয়া হবে। যেহেতু এখানে HCl দ্রবণে 160 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করা হয়েছে, তাই এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া লিখছি। সো এই বিক্রিয়াটিতে দেখা যায় ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটি আমরা এখানে লিখে নিলাম। সো এখন আমরা ডাটাগুলো লিখি। সো ডাটাগুলো লেখার টাইম একটু খেয়াল করে, এখানে চুনা পাথর যেটি রয়েছে তাতে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট রয়েছে 95%, তাই তো, বা বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে 95%। অর্থাৎ আমি বলতে পারি 100 গ্রাম চুনা পাথরে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট কতটুকু রয়েছে, 95%। আর আমি যেহেতু এখানে লঘু HCl দ্রবণে 160 গ্রাম ওই চুনা পাথর ইউজ করছি, তাহলে আমার কি 160 গ্রাম চুনা পাথরে ঐকিক নিয়ম করলে 160 গ্রাম চুনা পাথর আমার কতটুকু বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট ছিল সেটি বের করতে পারবো না। আমি ব্যাপারটিকে আবার রিপিট করছি। এখানে দেখো চুনা পাথর যতটুকু ছিল তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট পিওর ছিল 95%। সো আমি বলতে পারি 100 গ্রাম চুনা পাথরে 95 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ছিল, কারণ পার্সেন্টেজ কত, 95 গ্রাম বিশুদ্ধ, তাই বিশুদ্ধ কতটুকু ক্যালসিয়াম কার্বনেটের 95 গ্রাম। আর এদিকে দেখো আমার ইউজ করা হয়েছে কতটুকু, ইউজ করা হয়েছে 160 গ্রাম, তাই না। তাই আমি 160 গ্রাম চুনা পাথরে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট ছিল সেটি বের করে নিয়েছি, যেটি এসেছে 152 গ্রাম। তাই আমি ক্যালসিয়াম কার্বনেট বসিয়েছি 152 গ্রাম, যে আমার ক্যালসিয়াম কার্বনেট রয়েছে 152 গ্রাম। আর আমরা জানি এই বিক্রিয়াগুলোতে এবং স্টয়কিওমেট্রিক যে সমীকরণগুলো রয়েছে সেখানে আমরা সবসময় পিওর যে মানগুলো রয়েছে সেগুলোই বসাবো।
সো আগেই বলেছি এখানে যার হচ্ছে ভর দেয়া থাকবে তার আণবিক ভর আমরা বের করে নিব। যেহেতু এখানে ক্যালসিয়াম কার্বনেটের ভর দেয়া রয়েছে তার আণবিক ভরটা আমরা এখানে বসিয়ে নিলাম। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা কত জানি? আমরা জানি 100, রাইট? এবং এইদিকে দেখো বের করতে বলা হয়েছে কি? বের করতে বলা হয়েছে যে কত ml কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। সো এখানে কার্বন ডাইঅক্সাইড কতটুকু পাওয়া যাবে সেটি আমরা ধরে নিলাম যে ভি অফ কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস টু প্রশ্নবোধক। সো এখানে আমার মান বের করতে হবে কার্বন ডাইঅক্সাইডের মান বের করতে হবে। তো এখন যদি স্টয়কিওমেট্রিক সমীকরণটি আমরা লিখতে যাই তাহলে আমরা কাদের মাঝখানে স্থাপন করব? স্টয়কিওমেট্রিক সমীকরণ এখন আমরা অবশ্যই ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইডের মাঝখানে স্থাপন করব। কারণ দেখো ডাটাগুলো কার দেওয়া রয়েছে? ডাটাগুলো কার্বন ডাইঅক্সাইডের দেওয়া রয়েছে তাই, এবং ক্যালসিয়াম কার্বনেটের দেওয়া রয়েছে তাই তাদের মাঝখানে আমরা স্টয়কিওমেট্রিক সমীকরণটি স্থাপন করছি। তো এখানে স্টয়কিওমেট্রিক সমীকরণ কি দাঁড়াচ্ছে? সমীকরণ এরকম দাঁড়াচ্ছে n অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 এবং n অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1। সো আলটিমেটলি সমীকরণটি এরকম দাঁড়াচ্ছে, তাই তো? সো এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেটের কী দেওয়া রয়েছে? ক্যালসিয়াম কার্বনেটের দেওয়া রয়েছে ভর এবং আণবিক ভর, তাই এইখানে এনকে রিপ্লেস করে W/m বসাবো। এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কী দেওয়া রয়েছে? তার আয়তন দেওয়া রয়েছে, তাই V/22.4 বসাবো, তাই তো? তো এখানে আমাকে কি বের করতে হচ্ছে? এখানে আমাকে বের করতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত। তাই আমি যেটি করব, কার্বন ডাইঅক্সাইডের আয়তনকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেব। তো এখানে যদি অন্য পাশে পাঠিয়ে দিই তাহলে একটু খেয়াল করো, ডাব্লিউ অফ ক্যালসিয়াম কার্বনেটের মান কত ছিল? এই যে 152 গ্রাম ছিল, এবং এম অফ ক্যালসিয়াম কার্বনেটের মান কত ছিল? 100 ছিল। সো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমার যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে লিটার এককে আসবে, এবং সেটি এসেছে 34.05 লিটার। বাট আমাকে কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছিল মিলিলিটারে, তাই আমি মিলিলিটারে নেওয়ার জন্য তার সাথে আমি 1000 গুণ করেছি। সো আমি ফাইনাল অ্যান্সার পেলাম হচ্ছে এই মানটি। সো আশা করি এখানে বুঝতে পেরেছো যে কীভাবে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা আমরা বের করেছি। এখানে একটি ম্যাথ দেখতে পাচ্ছ যেটি হচ্ছে আমাদের এই ভিডিও লেকচারটির লাস্ট ম্যাথ হবে। সো শুরুতেই কিন্তু আমি বলে নিয়েছিলাম যে স্টয়কিওমেট্রি সমীকরণে আমরা যখন ব্যবহার করব তখন সেখানে তাপমাত্রা ও চাপ বসাতে হবে এসটিপিতে, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপ ইউজ করতে হবে। তখন বলেছিলাম সবগুলো ম্যাথই আমরা এসটিপিতে করব, এবং এসটিপিতে না থাকলে কিভাবে ডিল করব সেগুলো আমরা একটি ম্যাথে শিখব। এটি হচ্ছে আসলে সেই ম্যাথ যেখানে এসটিপিতে না দেওয়া থাকলেও কিভাবে স্টয়কিওমেট্রি সমীকরণ ব্যবহার করতে হয় তা শিখব। সো চলো ম্যাথটি করা যাক। এখানে দেখো প্রশ্নে বলা আছে যে 12.5 গ্রাম চুনাপাথর ও HCl বিক্রিয়ার ফলে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 750 মিলিমিটার পারদ চাপে 2.5 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেলে ওই চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? সো এই ক্ষেত্রে দেখো এই যে এতটুকু পোর্শন আমার কিন্তু এসটিপিতে দেয়া নেই, এতটুকু পোর্শন আমার দেয়া আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 750 মিলিমিটার মার্কারি প্রেশার চাপে। সো অর্থাৎ এতটুকু পার্ট আমার এসটিপিতে দেয়া নেই। সো এখন আমি কিন্তু চাইলেই এই যে আয়তন রয়েছে আয়তনের পার্টটুকু 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড, এই আয়তনের পার্টটুকু আমি স্টয়কিওমেট্রি সমীকরণে ব্যবহার করতে পারবো না। তো যদি আমাকে স্টয়কিওমেট্রি সমীকরণে ব্যবহার করতে হয় এই পার্টটুকু, অবশ্যই আমাকে এই পার্টটুকুর ভ্যালুটা এসটিপিতে বের করতে হবে, তারপর আমাকে স্টয়কিওমেট্রি সমীকরণে ব্যবহার করতে হবে। সো এখানে আমি কি করব, এই সকল ম্যাথের ক্ষেত্রে যখন এসটিপিতে দেওয়া থাকবে না তখন সিম্পলি যতটুকু পার্ট আমাকে এসটিপিতে দেয়া নেই, যেমন এইখানে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা 37 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে এবং 750 মিলিমিটার মার্কারি প্রেশার আছে, অর্থাৎ এতটুকু পার্ট শুধুমাত্র আয়তনের পার্টটুকুই আমার এসটিপিতে দেয়া নেই। সো প্রথম কাজ হবে এই আয়তনের পার্টটুকুকেই শুধুমাত্র আমাকে এসটিপিতে কনভার্ট করতে হবে। তো অর্থাৎ এখানে আমার কি করতে হবে, আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে ভ্যালুটি বা যে ডাটাটি আমার এসটিপিতে নেই শুধুমাত্র ওই ডাটাটিকেই হচ্ছে এসটিপিতে কনভার্ট করে নিতে হবে। যেহেতু এই ক্ষেত্রে আয়তনের পার্টটুকু কার্বন ডাইঅক্সাইডের যে আয়তন রয়েছে 2.53 লিটার এটি এসটিপিতে দেয়া নেই, তাই আমাকে প্রথমে শুধুমাত্র এই মানটিকে এসটিপিতে কনভার্ট করতে হবে, করে দেন আমরা স্টয়কিওমেট্রি সমীকরণ ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ম্যাথটার জন্য আমি যদি সমাধান করি তাহলে আমার স্টার্টিংয়ে যেটি করতে হবে, এই যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এত চাপ দেওয়া আছে সেইখানে আয়তন হচ্ছে 2.53 লিটার, যেটি হচ্ছে ভিন্ন তাপমাত্রা এবং চাপে, তাই তাকে প্রথমে আমার এসটিপিতে কনভার্ট করতে হবে। সো চলো প্রথমে এসটিপিতে তাকে কনভার্ট করে নিই। এসটিপিতে আমরা কি জানি, এসটিপিতে চাপ হচ্ছে 1 atm এবং টেম্পারেচার থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? আর আমরা জানি ম্যাথ করার টাইমে টেম্পারেচারকে আমরা ক্যালভিনে কনভার্ট করি। ক্যালভিনের জন্য কিভাবে নেই, ক্যালভিনে নেওয়ার জন্য জাস্ট খালি সেন্টিগ্রেডের যে মানটি রয়েছে তার সাথে আমরা 273 যোগ করে দিই, তাহলেই তো আমরা ক্যালভিনে পাবো, রাইট?
আর এখানে যেহেতু আমি আয়তন এসটিপিতে বের করব, তাই আমি আয়তনকে V1 ইকুয়ালস টু প্রশ্নবোধক ধরে নিয়েছি। এবার আসি প্রশ্নে আমার তাপমাত্রা এবং চাপ কত দেয়া আছে এবং আয়তন কত দেয়া আছে। সো এখানে দেখতে পাচ্ছ প্রশ্নে চাপ দেয়া আছে 750 মিলিমিটার মার্কারি প্রেশার। তো একটু খেয়াল করো, এখানে মিলিমিটার মার্কারি প্রেশার আছে আর এই দিকে আমার এটিএম রয়েছে, তাই না? এখন মিলিমিটার মার্কারি প্রেশার থেকে তার মানে প্রথমে আমার এটিএমে কনভার্ট করতে হবে, তাই তো? এটিএম এর জন্য কিভাবে কনভার্ট করব? এটিএমে কনভার্ট করার জন্য মিলিমিটার মার্কারি প্রেশার থেকে আমরা যখন এটিএমে কনভার্ট করব তখন আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে 760 দ্বারা ভাগ করতে হয়। এখানে 750 ছিল, তাকে 760 দ্বারা ভাগ করলাম, ভাগ করলেই আমি হচ্ছে এই মানটি পাবো। আশা করি কিভাবে মিলিমিটার মার্কারি প্রেশার থেকে এটিএমে নিতে হয় সেটি তোমরা পরিবেশ রসায়নে পড়ে এসেছো। সো এখন আমি চাপ লিখে ফেললাম। চাপ কতটুকু দেওয়া ছিল? 0.987 এটিএম। এখন আসি তাপমাত্রার ব্যাপারে। এই যে এখানে দেখতে পাচ্ছ তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। আর আমরা জানি তাপমাত্রাকে সেন্টিগ্রেড থেকে যখন আমরা ক্যালভিনে নিব তখন আমাদের কী করতে হবে? সিম্পলি 273 দিয়ে যোগ করতে হবে। সো এখানে যদি আমি 37কে 273 দিয়ে যোগ করি তাহলে 310 ক্যালভিন আসবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। আর এই দিকে দেখো, এই তাপমাত্রা এবং চাপে আয়তন কত ছিল কার্বন ডাইঅক্সাইডের? 2.53 লিটার। তাই আয়তন V2 ইকুয়ালস টু 2.53 লিটার বসিয়েছি। সো একটু খেয়াল করো, আয়তন কিন্তু আমার এখানে দরকার নেই। আমার আয়তন দরকার কোথায়? এসটিপিতে, অর্থাৎ আমার V1 এর মান প্রয়োজন, রাইট? সো V1 এর মান এখন আমরা বের করব। তো আমরা যখন পরিবেশ রসায়ন পড়েছি তখন কিন্তু বয়েল ও চার্লসের একটা সম্মিলিত সূত্র দেখেছিলাম। এই সূত্রটি কী ছিল? P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 ডিভাইডেড বাই T2। তো এখন আমাদের কি প্রয়োজন এই সমীকরণ থেকে? এই সমীকরণ থেকে আমাদের কার মান প্রয়োজন? এই সমীকরণ থেকে কিন্তু আমাদের শুধুমাত্র V1 এর মান প্রয়োজন, রাইট? সো এই যে V1 রয়েছে তার মান প্রয়োজন। তো আমি এখন V1কে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিলে আমি কি লিখতে পারছি? আমি লিখতে পারছি V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইন্টু T1 ডিভাইডেড বাই P1 ইন্টু T2, তাই তো? সো এখন এই সবগুলো ডাটার মান যদি আমি বসিয়ে দিই এখানে, এই যে দেখো P2 এর মান কত ছিল? 0.987, এখান থেকে বসালাম। V2 এর মান ছিল 2.53 লিটার, তাই 2.53 লিটার বসিয়েছি। T1 এর ভ্যালু কত ছিল? T1 এর ভ্যালু ছিল 273, তাই 273 বসিয়েছি। P1 এর ভ্যালু ছিল এই যে 1 এটিএম, তাই 1 এটিএম বসিয়েছি। এবং T2 এর যে ভ্যালু সেটা এখানে দেখতে পাচ্ছ 310, তাই 310 বসিয়েছি। সো হিসেব করলে এখানে আমি পাবো 2.2 লিটার। সো একটু খেয়াল করে এখানে আমি কি বের করেছি? V1 দিয়ে আমি কি বের করলাম? V1 দিয়ে আমি আসলে বের করলাম এই যে আমার ডাটা দেওয়া ছিল, এই ডাটাগুলোর জন্য এসটিপিতে আসলে আয়তন কত আমি সেটি বের করেছি, রাইট? সো এখন আমি বলতে পারছি যে এসটিপিতে আমার আয়তন হচ্ছে 2.2 লিটার। সো এখন আমি এখানে বলতে পারবো এই যে এত বড় একটা লাইন আছে, এই লাইনটাতে আমি চাইলে এই পোর্শনটুকুকে রিপ্লেস করে এখন আমি কি বলতে পারছি যে এসটিপিতে আমার আয়তন হবে 2.2 লিটার, তাই তো? এই যে 2.53 লিটার আমি কোথায় পেয়েছি? এই তাপমাত্রা এবং এই চাপে। আর এসটিপিতে কত পেলাম? এসটিপিতে পেলাম 2.2 লিটার, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি আমার প্রশ্নটা এমন হয়ে গেল যে 12.5 গ্রাম চুনা পাথর এবং HCl বিক্রিয়ার ফলে এসটিপিতে 2.2 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেলে ওই চুনা পাথরের ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? আর এই সমস্ত ম্যাথ কিন্তু আমরা পারি। এখানে আমি কি করেছি? শুধুমাত্র এই যে র্যান্ডম যে টেম্পারেচার দেওয়া ছিল এসটিপি বহির্ভূত, তাকে আমি এসটিপিতে কনভার্ট করে দেন আমি আয়তনটা বের করে ফেলেছি। সো এই সকল ম্যাথে কি বুঝতে পারলে? যখন আমাদের তাপমাত্রা এবং চাপ এসটিপিতে দেওয়া থাকবে না, অন্য তাপমাত্রা এবং চাপে দেওয়া থাকবে, তখন যেই ডাটাটা আমার এসটিপিতে দেয়া নেই সেই ডাটাটাকে এই যে এসটিপিতে কনভার্ট করে তারপর হচ্ছে ম্যাথটা প্রসিড করতে হবে। সো এখানে যেহেতু আমার আয়তন এসটিপিতে দেওয়া ছিল না, তাই আমি আয়তনকে এসটিপিতে কনভার্ট করলাম, দেন আমি ম্যাথটা প্রসিড করব। সো এই ক্ষেত্রে ট্রিক্স কি? এই ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে এতটুকুই, যেই ডাটা এসটিপিতে দেওয়া থাকবে না সেই ডাটাটিকেই শুধুমাত্র এসটিপিতে কনভার্ট করতে হবে। এখানে যেহেতু আয়তন এসটিপিতে দেওয়া ছিল না, তাই আমি আয়তনকে এসটিপিতে কনভার্ট করেছি। আশা করি বুঝতে পেরেছ। এখন এই পার্টটুকু আমরা সলভ করব, কারণ এই পার্ট সলভ করা যেই জিনিস, এই প্রশ্নটা সলভ করা একই জিনিস। এখানে যেহেতু প্রশ্ন দেখতে পাচ্ছ 12.5 গ্রাম চুনা পাথর এবং HCl বিক্রিয়ার ফলে এসটিপিতে 2.2 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেলে ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, তাই তো? সো ক্যালসিয়াম কার্বনেট বের করতে হবে, রাইট? এখানে যে 12.5 গ্রাম চুনা পাথর রয়েছে তার মধ্যে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে সেটি বের করতে হবে, তাই তো? সো এর মানে এখানে চুনা পাথর যতটুকু রয়েছে 12.5 গ্রামের মধ্যে মূল উপাদান ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, বাট তার মধ্যে কিছু পরিমাণ ভেজাল রয়েছে। দেখা যায় চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট প্রধান উপাদান, বাট তাছাড়াও সেখানে কিছু মিনারেল থাকতে পারে, যেমন ম্যাগনেসিয়াম কার্বনেট অর আদার স্টাফস। সো এখন আমার বের করতে হবে যে আসলে 2.2 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি করতে আমার কতটুকু ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন ছিল, বা চুনা পাথরে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি ছিল সেখানে। সো চলো ম্যাথটিকে আমরা সমাধান করি।
সো এখানে বিক্রিয়াটি কী ছিল আমরা কিন্তু আগেই দেখেছি ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে এভাবে বিক্রিয়া করে, রাইট? আর এখানে ডাটা কী দেওয়া আছে, এখানে ডাটা দেওয়া আছে, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইডের ভলিউম আমরা কত পেয়েছি 2.2 লিটার, এবং আমার যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের ভর বের করতে বলেছে তাই আমি ডাব্লু অফ ক্যালসিয়াম কার্বনেট ধরে নিলাম। আর আমরা জানি যার ভর লিখবো তার আণবিক ভরও বের করতে হবে। আণবিক ভর ক্যালসিয়াম কার্বনেটের কত 100, তাই 100 লিখলাম। এখন চলো স্টয়কিওমেট্রিক সমীকরণটি এস্টাবলিশ করি। এখানে দেখতে পাচ্ছ ক্যালসিয়াম কার্বনেটের সাথে আমার সম্পর্ক কার স্থাপন করতে হবে, কার্বন ডাইঅক্সাইডের, রাইট? সো আমি এখানে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক স্থাপন করব। কেন করব? কারণ ডাটা দেয়া আছে ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইডের। তাহলে এখান থেকে স্টয়কিওমেট্রিক সমীকরণ কীরকম লিখতে পারি, এই যে n অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1, যেহেতু এখানে 1 রয়েছে, এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কী লিখতে পারি, n অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 1, রাইট? সো এই সমীকরণটিকে আমরা এভাবে লিখতে পারবো। সো এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা দেওয়া আছে সমান মোল সংখ্যা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া রয়েছে এবং আণবিক ভর দেওয়া রয়েছে, তাই আমি এন এর জায়গায় কোন সূত্রটি বসাবো, এন এর জায়গায় আমি বসাবো W/m। আর এখানে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা দেওয়া নেই, কিন্তু কী দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের আয়তন দেওয়া রয়েছে, তাই আমি কার্বন ডাইঅক্সাইডের জন্য V/22.4 ইউজ করব, রাইট? তাহলে এখন n অফ ক্যালসিয়াম কার্বনেটের জায়গায় আমি W/m বসালাম, আর n অফ কার্বন ডাইঅক্সাইডের জায়গায় আমি V/22.4 বসালাম। এখন আমার কি প্রয়োজন, আমার প্রয়োজন W অফ ক্যালসিয়াম কার্বনেট, তাই না? আমার প্রয়োজন W অফ ক্যালসিয়াম কার্বনেট, তাই আমি W অফ ক্যালসিয়াম কার্বনেটকে এক পাশে রেখে বাকি অন্য টার্মগুলোকে অন্য পাশে নিয়ে নিলাম। তাহলে আমি কি পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি W অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়ালস টু V অফ কার্বন ডাইঅক্সাইড ইন্টু m অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 22.4, রাইট? এইখানে V অফ কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু কত, এই যে V অফ কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু হচ্ছে 2.2, তাই 2.2 বসিয়ে দিয়েছি। m অফ ক্যালসিয়াম কার্বনেট কত 100, তাই 100 বসিয়ে দিয়েছি। আর 22.4 লিটারের জায়গায় 22.4 রেখেছি, রাইট? সো এটি হিসাব করলে দেখা যাবে ক্যালসিয়াম কার্বনেটের যে ভর রয়েছে সেটি হচ্ছে 9.82 গ্রাম এসেছে। অর্থাৎ আমি বলতে পারি এই যে 12.5 গ্রাম চুনাপাথর ছিল সেখানে ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতপক্ষে ছিল হচ্ছে 9.82 গ্রাম।